জাঁকজমকপূর্ণ গাড়িবহর এড়িয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে যানজটে আটকে থাকা, সচিবালয়ে সবার আগে অফিস করা, প্রোটোকল ভেঙে সাধারণের মতো হেঁটে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেয়া, সংসদ সদস্য ও মন্ত্রীদের শুল্কমুক্ত গাড়ি না নেয়ার সুবিধা বন্ধ করে দেয়া, এমন অনেক সিদ্ধান্ত নেয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে একটা ইতিবাচক পরিবর্তন আনার বার্তা দিয়ে যাচ্ছেন। কিন্তু দায়িত্ব নেয়ার মাত্র 11 দিনের মাথায় অপ্রত্যাশিতভাবে একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি নতুন সরকার। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধের নেতিবাচক প্রভাবের এই চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন সরকার কতটা প্রস্তুত? দেশ দুটির চলমান সংঘাত শুধু আঞ্চলিক উত্তেজনা নয়, এর প্রভাব হাজার মাইল দূরের বাংলাদেশেও পড়তে পারে এমন আশঙ্কা ক্রমেই জোরালো হয়ে উঠছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে তা এদেশের অর্থনীতি, বাজার, রেমিট্যান্স এবং সামগ্রিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নতুন সরকারের সামনে তাই এটি একটি চ্যালেঞ্জ হয়ে উঠছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ মনে করেন, যুদ্ধ দীর্ঘ হলে প্রথম ধাক্কা আসবে সরবরাহ ব্যবস্থায়। মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশে জ্বালানি তেল, এলএনজি, সার, বিভিন্ন কাঁচামাল ও নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি হয়। যুদ্ধের কারণে পরিবহন ব্যাহত হলে বা বিমা ব্যয় বেড়ে গেলে আমদানি খরচ বাড়বে, যার সরাসরি প্রভাব পড়বে দেশের বাজারে। এই টিম খুব তৈরি করা যায়, ঠিক আছে। এই যদি অবস্থা থাকে তাহলে ওয়ার্স্ট সিনারিও কি হতে পারে এবং সেটা একটা হিসাব করা, তারপর দেখা হলো হোয়াট ইজ টু বি ডান, যে ঠিক আছে ওয়ার্স্ট সিনারি যদি এই হয় তাহলে আমার সাপ্লাই চেইন আমি অন্য অল্টারনেটিভ করতে পারি কিনা, আমার ওই জায়গায় না যেয়ে আমি আরেক জায়গায় পাঠাতে পারি কিনা, বা সেখান থেকে আমি কাঁচামাল আনতে পারি কিনা। তিনি সতর্ক করেছেন, বৈশ্বিক অস্থিরতার সুযোগে দেশের অসাধু ব্যবসায়ী গোষ্ঠী অযৌক্তিকভাবে দাম বাড়াতে পারে। আগেও দেখা গেছে, আন্তর্জাতিক সংকটের খবর এলেই বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়, ফলে পণ্যের প্রকৃত ঘাটতি না থাকলেও মূল্যস্ফীতি বেড়ে যায়। অনেক ব্যবসা আছে তারা আবার এই সুযোগে আবার দাম বাড়াতে চেষ্টা করবে, যেটা সবসময় হয়, কারণ তারাও একটা অপরচুনিটি তৈরি করবে যে না সাপ্লাই লাইন খারাপ, এটা আসছে না। এমনকি হয়তো বলবে যে না খেজুরের দাম বেড়ে যাচ্ছে, অত দেখা যাচ্ছে না ওই খেজুর হয়তো চীন থেকে আসছে, কথা বলছি, তাই না? তো এইসব বলে টলে তারা আবার এই সুযোগটা খুঁজবে। তো সেই জায়গায় আমার মনে হয় একটা ভালো যাকে বলা হয় অবজারভেশন থাকা দরকার। এ পরিস্থিতি মোকাবেলায় তার পরামর্শ, আগেভাগে বিকল্প দেশ থেকে পণ্য আমদানির প্রস্তুতি, একটি দক্ষ ও সক্রিয় বাজার মনিটরিং টিম গঠন ও আন্তর্জাতিক বাজার দর সম্পর্কে তথ্যভিত্তিক গ্লোবাল ইন্টেলিজেন্স নেটওয়ার্ক তৈরি রাখা। গ্লোবাল ইন্টেলিজেন্স নেটওয়ার্ক খুবই দুর্বল, আমরা ওই অন্য দেশের উপর নির্ভর করি, কিন্তু অন্য দেশে যারা সাপ্লাই করেন যারা, তারা তো তাদের স্বার্থ রেখেই সাপ্লাই করবেন, আমার তো আর হবে না। সেই জায়গায় আমি সবসময় বলেছি যে আমাদের গ্লোবাল ইন্টেলিজেন্স বাড়ানো দরকার। বিশেষজ্ঞদের সতর্কবার্তার সঙ্গে সাধারণ মানুষের আশঙ্কাও মিলছে। সবচেয়ে বড় ভয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি আর মুদ্রাস্ফীতি। বাংলাদেশের অর্থনীতির ব্যাপক প্রভাব পড়বে এবং একটি গভর্নমেন্ট বাংলাদেশে নতুন বসছে, তাদের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে। বিশেষ করে তৈলের দামের কথা যদি বলি, তেলের দাম ইতিমধ্যেই বেড়ে গেছে সারা বিশ্বে এবং বাংলাদেশে বাড়তে বাধ্য, এবং অর্থনীতির ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়বে। মেইনলি তো বাণিজ্যিক দিক থেকেই প্রভাবটা পড়বে। তো দেখে আমাদের দেশে তো সবচেয়ে বেশি দরিদ্র মানুষ, মধ্যবিত্ত মানুষদের সমস্যা মেইনলি সাফারার ওরাই হবে। তো দেখা যাক কি হয়। ধরেন যে বাংলাদেশে অনেক অসাধু ব্যবসায়ীরা আছে, ধরেন বিশ্ববাজারে একটা দাম বেড়ে গেছে, কিন্তু বাংলাদেশে যে ব্যবসায়ীরা আছে ওরা ওটাকে পুঁজি করে নিজের মতো করে আরও দাম বাড়ানোর চেষ্টা করবে। তো এই জন্য এটা বাংলাদেশের উপর একটা নেগেটিভ প্রভাব পড়বে। বাংলাদেশের মতো আমদানি নির্ভর অর্থনীতিতে এর প্রভাব হতে পারে বহুমাত্রিক। 1. নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, 2. কৃষি ও শিল্প উৎপাদনে ব্যয় বৃদ্ধি, আর 3. নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর ক্রয় ক্ষমতা কমে যাওয়া। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের নিয়েও উদ্বেগ রয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত লাখো প্রবাসীর কর্মসংস্থান ঝুঁকিতে পড়লে রেমিট্যান্স প্রবাহ কমে যেতে পারে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপ তৈরি হবে, যা সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। আমাদের বাংলাদেশে যে শ্রমিকরা যায়, মধ্যপ্রাচ্যে যায়, এরা ওখানে গিয়ে আমাদের অনেক রেমিটেন্স আয় করে, এবং ইতিমধ্যে আমরা দেখেছি অনেক রেমিটেন্স যোদ্ধা এয়ারপোর্ট থেকে ফেরত এসেছে। হ্যাঁ, তো এবং অনেকেই সেখানে চাকরিচ্যুত হয়েছে, যার ফলে আমাদের দেশে অনেক বেশি প্রভাব পড়বে এই যুদ্ধের ফলে। সরকারের দায়িত্ব বা সরকারের যে ভূমিকা, সেটা হয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে প্রবাসীদেরকে ব্যালেন্স করে দেখা যাচ্ছে, যদি কর্মী ছাঁটাই হয় সেই ক্ষেত্রে যদি বাংলাদেশের কর্মীদের জন্য না ছাঁটাই দেয় এবং বাংলাদেশের কর্মীদের যদি রাখা হয়, সেই পরিস্থিতি কিন্তু সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে মনে করি।
এ পরিস্থিতিতে সরকারের সামনে কয়েকটি বড় চ্যালেঞ্জ স্পষ্ট হয়ে উঠছে। এক, সরবরাহ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। এজন্য বিকল্প উৎস থেকে জ্বালানি ও কাঁচামাল আমদানির ব্যবস্থা দ্রুত করতে হবে। প্রয়োজন হলে আগাম চুক্তি ও কৌশলগত মজুদ বাড়াতে হবে। 2, বাজার নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট দমন। এজন্য অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর নজরদারি ও তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। বাজার তদারকিতে প্রশাসন, ভোক্তা অধিকার সংস্থা ও গোয়েন্দা সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। 3, রেমিটেন্স সুরক্ষা ও প্রবাসী সহায়তা। এজন্য মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের সুরক্ষা ও কর্মসংস্থান বজায় রাখতে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে। প্রয়োজনে নতুন শ্রমবাজার খোঁজার উদ্যোগ নিতে হবে। আর 4 নম্বরটি হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সমন্বিত নীতি। এজন্য রাজস্ব ও মুদ্রানীতির সমন্বয়ের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হবে। ভর্তুকি, সামাজিক সুরক্ষা কর্মসূচি ও নিম্ন আয়ের মানুষের জন্য সহায়তা বাড়ানো হতে পারে একটি কার্যকর পদক্ষেপ। সব মিলিয়ে ইরান ইসরায়েল যুদ্ধ দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক এক বড় পরীক্ষা। পরিস্থিতি যদি দীর্ঘায়িত হয় তাহলে শুধু বাজার নয়, সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতাই চাপে পড়তে পারে। ইশতিয়াক জামান, দিনকাল ডিজিটাল।